আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার ইউটিউব চ্যানেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। আবার নবম ও দশম শ্রেণীর তরঙ্গ শব্দ অধ্যায় প্রথম ও দ্বিতীয় লেকচারে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই সেটি বাসায় পড়েছো এবং ঠিকঠাক মতো হোমওয়ার্ক করেছো এবং গাণিতিক সমস্যাগুলি সমাধান করেছো। আমি আজকে এই অধ্যায়ের শেষ লেকচারটি তোমাদের নিব। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি আজকে এই অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি বোর্ডের বাম পাশে সেই টপিকসগুলো লিখে দিয়েছি, আর বোর্ডের ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো গাণিতিক সমস্যাগুলি লিখে দিয়েছি যা আমরা আজকে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক আজকের লেকচার 3। আমরা শব্দতর ও শব্দোত্তর শব্দের ব্যবহার আলোচনা দিয়ে শুরু করব। আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম যে শব্দতর ও শব্দোত্তর তরঙ্গ কাকে বলে। শব্দতর যেটি আমাদের ইনফ্রাসনিক সাউন্ড, যে 20 হার্জের নিচে যে শব্দের কম্পন তৈরি হয় সেটিকে হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড, আর যেটি হচ্ছে 20,000 হার্জের উপরে সেটি হচ্ছে আমাদের আলট্রাসনিক সাউন্ড। এটি তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছ। আর এই যে আমাদের ইনফ্রাসনিক সাউন্ড, যে ভূমিকম্পের আগে যে কম্পনটি সৃষ্টি হয় সেই কম্পনটি হচ্ছে আমাদের ইনফ্রাসনিক সাউন্ড, যা পশু পাখিরা অনেক সময় তোমরা খেয়াল করে দেখেছো ভূমিকম্পের আগে পশু পাখিরা সেই শব্দটা তারা বুঝতে পারে এবং তারা এদিক সেদিক ছুটাছুটি করে, সেটি হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড। তাছাড়া হাতিরা নিজেদের মধ্যে যে যোগাযোগ করে, যে এক ধরনের তরঙ্গ সৃষ্টি করে, সেটি হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড। আর আমাদের যেটি হচ্ছে শব্দোত্তর তরঙ্গ বা আল্ট্রাসনিক সাউন্ড, সেটি আধুনিক যে ওয়াশিং মেশিন আছে সেখানেও আমরা শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করি থাকি। এছাড়া আধুনিক যে যন্ত্রপাতি, মেডিকেল যে যন্ত্রপাতি আছে সেগুলো জীবাণুমুক্ত করার জন্য আমরা আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করে থাকি। তো এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুরযুক্ত শব্দ। সুরযুক্ত শব্দ আমরা বলতে কি বুঝি? সকল যে সঙ্গীত আছে বা যে সাউন্ড আছে সবগুলোই কি আমাদের কাছে সুমধুর মনে হয়? কিছু কিছু আছে শুনলে আমরা বিহ্বলিত হয়ে যাই, কিছু কিছু সঙ্গীত আছে যা আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আমরা এই সুরযুক্ত শব্দকে আমরা 3টি ভাগে বলতে পারি: শব্দের তীব্রতা, তার তীক্ষ্ণতা এবং টিম্বার। এই বিষয়গুলোর উপর নির্ভর করে। আমি তাহলে তোমাদেরকে উপস্থাপন করছি শব্দের তীব্রতা বিষয়টি কি। ধরো কোনো একটি শব্দ একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি সঞ্চারিত করে তাকে বলা হয় শব্দের তীব্রতা, যাকে ইংলিশে বলা হচ্ছে ইন্টেন্সিটি অফ সাউন্ড। আমরা এটিকে গাণিতিকভাবে উপস্থাপন করতে পারি। শব্দের তীব্রতাকে আই দিয়ে প্রকাশ করা হয়। I ইকুয়াল P/A। এ হচ্ছে ক্ষেত্রফল, P হচ্ছে তার ক্ষমতা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A ইকুয়াল 4πr², যা আমাদের গোলকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হিসেবে আমরা লিখতে পারি A ইকুয়াল 4πr²। যদি আমাদের এই অংশটি যদি নির্দিষ্ট হয়, অর্থাৎ ধ্রুবক হয়, তাহলে আমরা লিখতে পারি I is proportional 1/r²। আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি শব্দের তীব্রতা তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এই কারণে আমরা যে উপলব্ধি করতে পারি যে কোনো ব্যক্তি যখন শব্দ তৈরি করে সেটি নির্ভর করে তার দূরত্বের উপরে। যে শব্দ যত কাছে থাকবে তার তীব্রতা তত বেশি হবে। আমরা
এখান থেকে শব্দের তীব্রতার যে একক আছে সেটি আমরা লিখতে পারি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ I = P/A। আমরা জানি যে পি হচ্ছে ক্ষমতা, যার একক হচ্ছে গিয়ে ওয়াট। আর এখানে আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি ওয়াট পার মিটার স্কোয়ার। এটি হচ্ছে কি আমাদের শব্দের তীব্রতার একক। ঠিক আছে, এরপরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, শব্দের তীব্রতা তোমার কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। শব্দের তীব্রতা উৎসের আকারের উপর নির্ভর করে, যে উৎসটা আসলে কেমন তার উপর নির্ভর করে হচ্ছে গিয়ে উৎসের কম্পনের উপর। যার যত বেশি কম্পন সৃষ্টি করতে পারবে সেই শব্দের তীব্রতা তত বেশি হবে। তারপরে নির্ভর করে হচ্ছে গিয়ে তার দূরত্বের উপরে, যে উৎসটা কত দূরত্ব থেকে সৃষ্টি হচ্ছে তার উপর নির্ভর করে শব্দের তীব্রতা। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শব্দের তীব্রতা লেভেল। শব্দের তীব্রতা লেভেলকে বিটা দিয়ে ডিফাইন করা হয়। শব্দের তীব্রতা লেভেলকে বিটা দিয়ে ডিফাইন করা হয়। আর যেখানে I0 হচ্ছে প্রমাণ তীব্রতা, যার মান হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। আর I হচ্ছে শব্দের তীব্রতা। তাহলে এখান থেকে আমরা শব্দের তীব্রতা লেভেল কাকে বলে সেই সংজ্ঞাটি উপস্থাপন করতে পারি। শব্দের তীব্রতা ও প্রমাণ তীব্রতার যে পার্থক্য তাকে শব্দের তীব্রতা লেভেল বলা হয়। শব্দের তীব্রতা লেভেলকে বিটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই সূত্রটি তোমরা মনে রাখবে। এটি সাধারণত ইন্টারমিডিয়েট থেকে এসেছে, তোমাদের বইয়ে এটা আছে, তারপরেও তোমরা একটু মনে রাখবে। শব্দের তীব্রতার যে লেভেলের যে একক, সেই এককটি হচ্ছে ডেসিবেল, যাকে ডিবি দিয়ে প্রকাশ করা হয়। আমি আবারও বলছি, শব্দের তীব্রতার লেভেলের একক হচ্ছে ডেসিবেল, যাকে ডিবি দিয়ে প্রকাশ করা হয়। এই যে ধরো আমরা যে শব্দ তৈরি করি, এক একটা বস্তু আছে তার শব্দের তীব্রতার লেভেল এক এক রকম। যেমন আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, সেই নিঃশ্বাসেরও কিন্তু একটি শব্দের তীব্রতার লেভেল আছে। সেই তীব্রতার লেভেলের মান হচ্ছে গিয়ে 10 ডেসিবেল। আমরা যখন টেলিভিশন দেখছি, সেই টেলিভিশনেরও কিন্তু একটি শব্দের তীব্রতার লেভেল আছে। সেই মানটি হচ্ছে 50 থেকে 60 ডেসিবেল। এই মানগুলো তোমরা মনে রাখবে। তোমাদের বইয়ে এরকম একটি চার্ট দেওয়া আছে, সেই চার্ট থেকে তোমরা কোন শব্দের কীরকম ডেসিবেল তৈরি করে সেটি তোমরা মনে রাখবে। এরপরে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরল দোলক। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে সরল দোলক বিষয়টি আমরা লিখে দিয়েছি। এখন আমি সেই বিষয়টি আলোচনা করব। সরল দোলক, আমরা জানি যে একটি ভারী আয়তনহীন বস্তুকে যদি আমরা কোনো একটি জায়গা থেকে ঝুলিয়ে দিই এবং সেটি যদি এদিক ওদিক দুলতে থাকে, তাহলে সেটিকে আমরা সরল দোলক নামে অভিহিত করি। এই সরল দোলকের যে ভারী বস্তুটিকে আমরা নেই, গোলাকার যে বস্তুটি আছে, সেই বস্তুটিকে সাধারণত বব বলা হয়। আমরা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে একটি গোলাকার বস্তু আমরা অঙ্কন করেছি, এটি হচ্ছে গিয়ে সরল দোলকের বব, যার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। আর আমরা সরল দোলকটিকে সুতার সাহায্যে যেখান থেকে ঝুলিয়ে দিয়েছি, সেখান থেকে এই যে ববের পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে ছোট হাতের এল দিয়ে প্রকাশ করা হয়। এই দুটোর যোগফলকে বলা হয় কার্যকারী দৈর্ঘ্য
যাকে ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করা হয়। ক্যাপিটাল এল ইকুয়াল ছোট হাতের এল প্লাস ছোট হাতের আ, যাকে কার্যকারী দৈর্ঘ্য বলা হয়। আমরা এই যে সরল দোলকটাকে যদি ছেড়ে দেই, তখন তার যে দোলনকালটি হবে, তার কার্যকারী দৈর্ঘ্যের সমানুপাতিক। মনে রাখবে, যখন একটি সরল দোলক একটি দোলন সম্পূর্ণ করে, তার দোলনকাল তার যে কার্যকারী দৈর্ঘ্য আছে তার কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। যখন অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল ধ্রুবক, মানে জি এর মানটি অবশ্যই কি হতে হবে, নির্দিষ্ট হতে হবে, তখনই সরল দোলকের প্রথম সূত্রটি কার্যকর হবে। এরপর আমরা সরল দোলকের যে দ্বিতীয় সূত্রটি আছে সেটি হচ্ছে তার দোলনকাল তার অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কয়টি সরল দোলকের দোলনকাল তার অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, যখন এল ইকুয়াল ধ্রুবক, মানে যখন ওই সরল দোলকটির কার্যকারী দৈর্ঘ্য নির্দিষ্ট থাকবে তখনই তার দ্বিতীয় সূত্রটি কার্যকর হবে। সেখান থেকে আমরা লিখতে পারি টি ইজ প্রপোর্শনাল এল বাই জি। আমরা জানি এই সমানুপাতিক ধ্রুবক ওঠার পরিবর্তে একটি ধ্রুবক ব্যবহার করতে হয়, চিহ্নের পরিবর্তে এল ডিভাইডেড বাই জি, এবং এই যে ধ্রুবকটি আছে তার একটি নির্দিষ্ট মান আছে, সেই মানটি হচ্ছে 2 পাই। তাহলে আমাদের সরল দোলকের যে সূত্রটি আছে সেটি প্রতিপাদন হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে এই যে ক্যাপিটাল এলটা ব্যবহার করেছি, এটি হচ্ছে তার কার্যকারী দৈর্ঘ্য, যা সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধের যোগফল। যদি তোমাদের প্রশ্নে ববের ব্যাসার্ধ দেয়া না থাকে তাহলে মনে রাখবে এই যে ক্যাপিটাল এলটা আছে, এই ক্যাপিটাল এলটার পরিবর্তে এখানে স্মল এল ব্যবহৃত হবে, তখন শুধু সুতার দৈর্ঘ্যটা ব্যবহৃত হবে। আমরা একইভাবে স্প্রিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। স্প্রিং এর ক্ষেত্রে তার দোলনকালটা হবে টি ইকুয়াল 2 পাই রুট ওভার এম বাই কে। এই যে সমীকরণটি আছে এটি স্প্রিং এর দোলনকালের ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্প্রিং এর দোলনকালের ক্ষেত্রে এই যে ছোট হাতের এমটি আছে, এই ছোট হাতের এমটি হবে স্প্রিং এর ভর, আর এই যে কে আছে এটি হচ্ছে স্প্রিং ধ্রুবক। এই সমীকরণটি তোমরা বইয়ে যেহেতু আছে, এই সম্পর্কে তোমরা অঙ্ক বাছাই করবে। আর এই হচ্ছে আমাদের আজকের এই বিষয়ের আলোচনা। এখন আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের গাণিতিক সমস্যাগুলি। তোমরা বোর্ডের ডান পাশে দেখতে পাচ্ছ যে আমি দুটি গাণিতিক সমস্যাগুলি তোমাদের লিখে দিয়েছি। এই দুটি গাণিতিক সমস্যাগুলির সমাধান আমি আজকে করে দেব। গাণিতিক সমস্যাগুলি 1, পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ দেয়া আছে। আমরা পি মাধ্যমে শব্দের বেগ লিখতে পারি, পিপি দেয়া আছে 300 মিটার পার সেকেন্ড। কিউ মাধ্যমে শব্দের বেগ ভিকিউ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। এবং প্রশ্নে আছে মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে সুশলাকার 50 কম্পনের কিউ মাধ্যমে কত দূর যাবে। আমি তোমাদের গত লেকচার 1-এ তোমাদের কিন্তু আমি আলোচনা করেছিলাম যে কোন মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে সেটি নির্ভর করে তার বেগের উপরে। কারণ হচ্ছে যেই মাধ্যমের বেগ বেশি সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। সেটিকে আমরা এইভাবে লিখতে পারি যে v is proportional lambda। তার মানে
আমরা এই যে সূত্র অনুপাতে লিখতে পারি যে যেই মাধ্যমে বেগ বেশি সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। যেহেতু আমার কিউ মাধ্যমে শব্দের বেগ বেশি আছে, তার মানে কিউ মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে এবং পি মাধ্যমে কম হবে। তাহলে প্রশ্ন মতে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা ভি ইকুয়াল 0.1। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কেন লিখেছি, কারণ হচ্ছে গিয়ে কিউ মাধ্যমে শব্দের বেগ বেশি। আবার আমরা জানি যে ভি ইকুয়াল এফ ল্যামডা, সুতরাং ল্যামডা ইকুয়াল ভি বাই এফ। তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি ল্যামডা কিউ ইকুয়াল ভি কিউ ডিভাইডেড বাই এফ মাইনাস ভিপি ডিভাইডেড বাই এফ ইকুয়াল 0.1। এরপর আমরা লিখতে পারি 1/f টা আমরা কমন নিয়ে নিচ্ছি, VQ মাইনাস VP ইকুয়াল 0.1। তাহলে VQ এর মান হচ্ছে 350, VP এর মান হচ্ছে 300, আর এফটাকে আমরা এই পাশে গুণ করে দিলাম 0.1 ইন্টু এফ। তাহলে এই পাশে মানটা আসবে 50 ইকুয়াল 0.1 ইন্টু এফ। আমরা যদি এফ এর মান বের করতে চাই তাহলে 50 ডিভাইডেড বাই 0.1 সেটা হচ্ছে 500 হার্জ। তাহলে এফ ইকুয়াল আমরা পেয়ে গেলাম 500 হার্জ। তাহলে আমরা এই যে শব্দটা তৈরি হলো তার কম্পন পেয়ে গেলাম 500 হার্জ। পরবর্তীতে আমাদের চেয়েছে যে সুশলাকার 50 কম্পনে কিউ মাধ্যমে কত দূর যাবে। তাহলে কিউ মাধ্যমের জন্য আমাদের লাগবে হচ্ছে গিয়ে তার তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে। আচ্ছা, তাহলে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য BQ equals to F lambda Q. Lambda Q equal BQ divided by F. আমরা Q মাধ্যমে BQ পেয়েছি, দেয়া আছে 350 আর F হচ্ছে গিয়ে 500। তাহলে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি 350 ডিভাইডেড বাই 500 হচ্ছে 0.7। তাহলে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম 0.7 মিটার। তাহলে কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব S equal n lambda। n এর মান দেয়া আছে আমাদের 50 আর ল্যামডা কিউ পেয়েছি আমরা 0.7। এটিকে আমরা গুণ করলে পাবো 0.7 35 মিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পেলে যে কিউ মাধ্যমে শব্দটি যে দূরত্ব অতিক্রম করলো সেটি হচ্ছে 35 মিটার। অঙ্কটি আমি তোমাদের জন্য সংক্ষেপে আরেকবার উপস্থাপন করছি যে দুটি মাধ্যমে শব্দ দেওয়া আছে, মাধ্যম দুটিতে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য আছে। প্রশ্নে বলেছে যে সুশলাকার 50 কম্পনে কি মাধ্যমে কত দূর যাবে। আমরা যথারীতি প্রশ্ন মতে লিখেছি তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য ল্যামডা কিউ মাইনাস ল্যামডা ভি ইকুয়াল 0.1। সেখান থেকে আমরা কম্পাঙ্কটা বের করেছি। কম্পাঙ্ক বের করার পরে আমরা এই যে কিউ মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য কতটুকু সেটা আমাদের বের করতে হবে,
কারণ কিউ মাধ্যমের অতিক্রান্ত দূরত্বের জন্য। আমরা তাহলে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম, ল্যামডা কিউ ইকুয়াল ভি কিউ ডিভাইডেড বাই এফ। ভি কিউ এর মান দেওয়া আছে 350, এফ এর মান দেওয়া আছে আমরা বের করেছি 500 হার্জ। আমরা সেখান থেকে ক্যালকুলেশন করে পেলাম 0.7 মিটার। তাহলে কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল এন ল্যামডা, এন এর মান দেওয়া আছে 50 আর ল্যামডা কিউ হচ্ছে 0.7। তাহলে আমাদের অঙ্কটি সম্পূর্ণ হয়ে গেল। কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করলাম হচ্ছে 135 মিটার। এই ধরনের আরও অনেক প্রশ্ন আছে, তোমরা টেস্ট পেপার থেকে এই ধরনের প্রশ্নগুলো সলভ করবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে সৃজনশীল প্রশ্ন করতে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন 2। আমরা পাশের চিত্রে একটি কূপ দেখানো হয়েছে। সেই চিত্রে পানির গভীরতা হচ্ছে 8 মিটার। পানির পৃষ্ঠ থেকে উপরিতলের যে উচ্চতা সেটি হচ্ছে 19 মিটার এবং ওই দিনের যে তাপমাত্রা সেই তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন এটি হচ্ছে আমাদের উদ্দীপক। এখন তোমাকে প্রশ্ন চেয়েছে ওই দিন কূপের উপর শব্দ করলে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে, সময় বের করতে বলেছে। এখানে এই যে উৎস থেকে আর পানির পৃষ্ঠের যে দূরত্ব এই 19 মিটার দেওয়া আছে, সেখানে আমার শব্দটা একবার গিয়ে আবার ফিরে আসতে যে সময়টা লাগবে সেই সময়টা আমাকে বের করতে বলেছে। তাহলে শুরু করা যাক। প্রশ্ন 2 এর সমাধান। 2 এর 1 নম্বর, এখানে আমার দেয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুত শব্দের বেগ কত হয় এটি তোমরা গত লেকচার 2 এ দেখেছো। আমি আবারও দেখাচ্ছি। বি থিটা বি নট ইন্টু থিটা। বি নটের মান হচ্ছে আমাদের 332 আর থিটা হচ্ছে এখানে 30 ডিগ্রি। তাহলে এটিকে গুণ করলে আমরা পাবো 318। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। এটি তোমরা অন্যভাবে সমাধান করতে পারো, সেটা তোমাদের দেখিয়েছিলাম। সেটি হচ্ছে v1 বাই v2 t1 বাই t2। তোমরা চাইলে এটি দিয়েও এই বেগটা বের করতে পারো, যেটি তোমাদের সহজ মনে হয় সেটি দিয়েই করবে। এখন আমরা আসি কূপের উপর শব্দ করলে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে। আমি ওই দিনের যে তাপমাত্রা সেই তাপমাত্রার যে বেগ সেই বেগটা নির্ণয় করলাম। এখন আমরা কূপের ক্ষেত্রে আমরা জানি টু ডি ইকুয়াল ভি ইন্টু টি বা টি ইকুয়াল 2d ডিভাইডেড বাই ভি। তাহলে 2 ইন্টু ডি, ডি এর মানটা হচ্ছে আমাদের এই যে 19 মিটার আছে সেই 19 মিটার, আর বি আমরা বের করেছি 350। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি 2 ইন্টু 19 ডিভাইড বাই 350, সেটা আসে 0.109। তাহলে আমরা দেখতে পেলাম যে কূপের উপর শব্দ করলে প্রতিধ্বনি শুনতে 0.109 সেকেন্ড সময় লাগবে। এটি হচ্ছে আমাদের প্রশ্ন 2 এর প্রথমটির সমাধান। আমরা এখন প্রশ্ন 2 এর দ্বিতীয় নম্বর সমাধানটি আমরা দেখব। যে এটা যেটা বলেছে যে পানির উচ্চতা সর্বাধিক কত পর্যন্ত হলে প্রতিধ্বনি শুনতে পাবো। তার মানে এই যে আমার পানির যে লেভেলটা আছে সেটা হচ্ছে 8 মিটার। এখন তাহলে আমাকে এই উচ্চতা যদি আমি বাড়িয়ে আরও কতটুকু করি তাহলে সেই পর্যন্ত আমি প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে,
এই যে আমি একটা সোর্স থেকে আমি শব্দ সৃষ্টি করলাম, ধরে নিলাম এখান থেকে আমি একটা শব্দ সৃষ্টি করলাম, সেই শব্দটা পানির এই পৃষ্ঠে গিয়ে সেটা প্রতিধ্বনি সৃষ্টি করবে। তাহলে আমাকে প্রথমে এই দূরত্বটা বের করতে হবে, এই দূরত্বটা বের করে বাকি অংশটা করতে হবে। তাহলে একইভাবে আমরা দ্বিতীয় অংশটা করে ফেলি। আমরা জানি 2D ইকুয়াল V ইন্টু টি, কূপের ক্ষেত্রে আমরা জানি 2D ইকুয়াল V ইন্টু টি, বা আমরা লিখতে পারি D ইকুয়াল V ইন্টু টি ডিভাইডেড বাই 2। তাহলে আমরা প্রথম অংশ থেকে কূপের যে বেগটা হয় সেটা আমরা বের করেছিলাম 350, আর টি হচ্ছে আমাদের 0.1 সেকেন্ড ডিভাইডেড বাই 2। যদি আমরা এটি সমাধান করি তাহলে আমরা পাবো 350 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, তার মানে 17.5 মিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বুঝতে পারছো আমাকে এই যে প্রতিধ্বনিটা যদি শুনতে হয় তাহলে এই যে উৎস আছে, এই উৎস থেকে আমার কমপক্ষে 17.5 মিটার দূরত্ব হতে হবে আমার প্রতিধ্বনি শোনার জন্য। আমরা এটা এখান থেকে আমরা তার দূরত্বটা বের করেছি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে কূপের মোট দূরত্ব কতটুকু। কূপের মোট দূরত্ব হচ্ছে 19 মিটার, আর হচ্ছে পানি হচ্ছে কি 8 মিটার। তাহলে মোট কূপের দূরত্ব হচ্ছে গিয়ে দূরত্ব হচ্ছে 19 আর হচ্ছে 8, 27 মিটার। এটি হচ্ছে আমার মোট কূপের দূরত্ব। এখন আমি তোমাদের প্রশ্নে যেটা চেয়েছে যে পানির উচ্চতা সর্বাধিক কত পর্যন্ত হলে প্রতিধ্বনি শুনতে পাবো। আমরা দেখেছি যে ডি এর মান হচ্ছে 17.5 মিটার হলেই আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে আমার এই যে মোট যে কূপের যে দূরত্ব আছে 27 মিটার, সেই 27 মিটার থেকে আমার যে প্রতিধ্বনি শুনতে হলে যে দূরত্বটা লাগবে সেটি যদি আমি বাদ দিই তাহলে আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে আমাদের পানির উচ্চতা কতটুকু বৃদ্ধি করতে হবে। তাহলে পানির উচ্চতা বৃদ্ধি সাতাশ মাইনাস 17.5, সেটি আসবে 9.5। তাহলে আমাকে এই যে পানির যে উচ্চতা আছে সেই উচ্চতা যদি আমি 9.5 মিটার বৃদ্ধি করি তাহলে আমি সেই কূপের প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে আজকে আমরা এই অধ্যায়ের একদম দ্বার প্রান্তে চলে এসেছি। আমি তোমাদের আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে টপিকসগুলো আলোচনা করেছি, যে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করেছি, এই সম্পর্কিত আরও গাণিতিক সমস্যাগুলি আছে। তোমরা টেস্ট পেপার থেকে অবশ্যই সেগুলো সমাধান করবে, তাহলে তোমাদের পরীক্ষার জন্য সহজ হবে। এবং আমি তোমাদেরকে আগেও বলেছি এই চ্যাপ্টারটি তুলনামূলক সহজ এবং শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে আমরা আজকে এই চ্যাপ্টারটি সম্পূর্ণ করলাম। তোমরাও বাসায় ভালো করে এই চ্যাপ্টারটি পড়বে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস আজকে এখানে আমরা সমাপ্তি করব। তোমরা তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমাদের মনের এবং শরীরের দুটোরই যত্ন নেবে। তো শিক্ষার্থীবৃন্দরা বাসায় থাকবে, করোনা থেকে দূরে থাকবে, সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওরে বাবা, তাও